ওকে স্টুডেন্টরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার পড়া শুরু করছি। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে জুওলজি চ্যাপ্টার 1। এবং এই জুওলজি চ্যাপ্টার 1-এ কতগুলো জায়গা থেকে সবসময় প্রশ্ন আসে। আমরা একটু শর্টে জুওলজি চ্যাপ্টার 1টা ভালো মতো করে বোঝার চেষ্টা করব আর কি। প্রথমে যদি একটু তোমাদেরকে বলি, জুওলজি চ্যাপ্টার 1টার নাম হচ্ছে অ্যানিমেল ডাইভার্সিটি বা বৈচিত্র্যতা, জীবের বৈচিত্র্য মানে প্রাণীর বৈচিত্র্যতা। পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের প্রাণী আছে। ফোন রাখো। তো পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের প্রাণী আছে। তো তারা আবার এক একজনের মতো, মানে এক একজন থেকে ভিন্ন ভিন্ন। তো এরকম বিচিত্রময় প্রাণী জগৎকে সংক্ষেপে পড়ার জন্য আমরা কি করতে পারি? আমরা ক্লাসিফিকেশন করতে পারি, আমরা শ্রেণীবিন্যাস করতে পারি, এবং শ্রেণীবিন্যাস করে সংক্ষেপে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি, জানতে পারি। তো এটাই হচ্ছে জীবের বৈচিত্র্যতা বা অ্যানিমেল ডাইভার্সিটি। বিজ্ঞানীরা বলছেন পৃথিবী জুড়ে 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ আছে এবং প্রায় 15 লক্ষেরও বেশি প্রাণী শনাক্ত করা হয়েছে। প্রায় 15 লক্ষের মতো প্রাণী একটা থেকে আলাদা, তবে এদের মধ্যে আবার কারোর মধ্যে অনেক বেশি মিল আছে। এই মিলগুলোকে মাথায় রেখে এদেরকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায় এবং এই ধরনের ক্লাসিফিকেশনকে বা এই ধরনের শ্রেণীবিন্যাস করাটার প্রসেসটাই আমরা এই চ্যাপ্টারে শিখব এবং ক্লাসিফিকেশন করেও বুঝবো। সবচেয়ে প্র্যাকটিক্যাল একটা ক্লাসিফিকেশন করে বুঝবো। তাহলে চ্যাপ্টারের শুরুর দিকে আমরা কোন কোন বেসিসের উপরে ভিত্তি করে এদেরকে ক্লাসিফাই করা যায়, এরকম প্রায় 16টার মতো পয়েন্ট আছে। সেই 16টা পয়েন্ট শিখবো যে কোন কোন বিষয়ের উপরে ভিত্তি করে ক্লাসিফাই করা যায়। কারোর আকারের উপর বা শেপের উপরে ভিত্তি করে, কারোর ডাইজেস্টিভ সিস্টেমের উপরে ভিত্তি করে, ব্লাড সার্কুলেটরি সিস্টেমের উপরে ভিত্তি করে, বডি ক্যাভিটি বা সিলোম আছে নাকি নাই সেগুলোর উপরে ভিত্তি করে নানা রকমভাবে ক্লাসিফাই করা যায়। এই ক্লাসিফিকেশনগুলোর প্রসেসটাই আমরা আসলে মানে প্রথমে 16টা পয়েন্টে কী কী বেসিসের উপরে ভিত্তি করে ক্লাসিফিকেশন করা যায় সেই পয়েন্টগুলো শিখবো চ্যাপ্টারের শুরুর দিকে, এবং চ্যাপ্টারের মাঝের দিকে আমরা পড়বো ক্লাসিফিকেশন করার প্রসেসটা কীরকম হইতে পারে, ক্লাসিফিকেশন করার সিস্টেমটা কী কী, এবং চ্যাপ্টারের শেষের দিকে আমরা সবচেয়ে আধুনিক একটা ক্লাসিফিকেশন, বিজ্ঞানী হিকম্যান 2018 সালে একটা ক্লাসিফিকেশন দিয়েছেন, সেই ক্লাসিফিকেশনটার কথা আমরা পড়ার চেষ্টা করব। ঠিক আছে? সেই ক্লাসিফিকেশনের মধ্যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন এর মানে প্রসেসের মাধ্যমে করা এই ক্লাসিফিকেশন, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন, অ্যানিমেল ক্লাসিফিকেশনটা আমরা দেখবো আর কি। ঠিক আছে? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস বুঝতে পারছি। তো আমরা ধারণা করছি আমরা তিনটা ক্লাসে আমরা আশা করি এই চ্যাপ্টারটা একটু শেষ করার মানে শেষ হোক বা যতটুকু আগানো যায় আমরা আগানোর চেষ্টা করব। 3টা বা 4টা বা 5টা ক্লাস, যে কয়টা ক্লাস লাগে আমরা এখন থেকে আমরা এই জুওলজি চ্যাপ্টার 1টা পড়ছি। ঠিক আছে ভাইয়ারা? আর তোমাদের ফ্রেন্ডরা যারা এখনও জুওলজি চ্যাপ্টার 1-এর ক্লাস পায়নি তোমাদের মতো, ঠিক আছে, তাদেরকে সবাইকে মানে আমাকে জানাই দিবা। আর তোমরা কিন্তু অবশ্যই আবার বিকেলের আজকে 6:30টার ব্যাচে ওই যে কার্বোহাইড্রেট পার্টটা করে যাবা। ঠিক আছে? কাউকে যেন আমি চলে যেতে না দেখি। আর 1 ঘন্টা টাইম আছে, তোমরা কার্বোহাইড্রেটের শুরুর অংশটা MCQ পরীক্ষা হবে, সেটা করবা আর কি, করবা। ঠিক আছে? আজকে মানে কার্বোহাইড্রেটের উপরে পরীক্ষা, কিন্তু কার্বোহাইড্রেট পার্টটা 1 ঘন্টা পড়াশোনা করতে থাকবা। তো চলো আমরা যদি এইখানটাতে একটু বোঝার চেষ্টা করি যে প্রাণীর বিভিন্নতা বা অ্যানিমেল ডাইভার্সিটি। তো আসলে অ্যানিমেল ডাইভার্সিটি 3 ধরনের ডাইভার্সিটির কথা বর্ণনা করা যায়। এটা জিনগত, একটা প্রজাতিগত, আর একটা হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ঠিক আছে? একটা হলো জেনেটিক ডাইভার্সিটি, একটা হলো স্পেসিফিক ডাইভার্সিটি, আর একটা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। এগুলোকে একসাথে মানে এটা মনে রাখতে পারো তুমি এরকমভাবে বাপজি দিয়ে, বাপজি বতে হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোসিস্টেম ডাইভার্সিটি, ইংলিশে এটাকে বলে ইকোসিস্টেম ডাইভার্সিটি, একটু পরে পড়াবো। পতে প্রজাতিগত বৈচিত্র্য বা এটাকে বলে স্পেসিফিক ডাইভার্সিটি, ইংলিশে বলে স্পেসিফিক ডাইভার্সিটি। জিতে জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি। আমরা বাপজি এই শব্দটা দিয়ে মনে রাখতে পারি শুরুতেই। তো জিনগত বৈচিত্র্য এখানে খুব সহজেই বলে দিই, এখানে সময় নষ্ট করার কিছু নাই। আচ্ছা, এদিকে খেয়াল করো, বলো তো আমরা তো সবাই হোমোসেপিয়েন্স, তাই না? তাহলে আমার সাথে অরবিনার চেহারার যে পার্থক্য, আমার সাথে শাওনের চেহারার যে পার্থক্য, এটা কোন ধরনের ডাইভার্সিটি? জেনেটিক ডাইভার্সিটি, এটা জিনগত বৈচিত্র্য। আমি কি ব্যাপারটা বোঝাইতে পারছি? আবার ধরো আমাদের সাথেই, মানুষের সাথে পাখিদের
আমার মানুষের সাথে কবুতরের যে বৈচিত্র্য, মানুষের সাথে সিংহের যে বৈচিত্র্য, মানুষের সাথে একটা আম গাছের যে বৈচিত্র্য, এটা কোন ধরনের বৈচিত্র্য? প্রজাতিগত বৈচিত্র্য বা স্পেসিফিক ডাইভার্সিটি বা স্পেসিস ডাইভার্সিটি। কথাটা কি বুঝাতে পারছে কিনা? ক্লিয়ার? আবার ধরো সুন্দরবনের বাস্তুতন্ত্রের সাথে বান্দরবনের বাস্তুতন্ত্র বা সুন্দরবনের একটা ইকোসিস্টেম আছে না? আসলে প্রশ্ন হচ্ছে ইকোসিস্টেম কী জিনিস? ইকোসিস্টেম হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে গাছপালা এবং প্রাণী, এদের একে অপরের যে মিউচুয়াল ইন্টারেকশন বা তারা একে অপরের যে একটা সুনির্দিষ্টভাবে থাকতে পারে। গাছপালার কাছ থেকে প্রাণীরা খাবার খায়, প্রাণীরা মরে গেলে সেই দেহে অবশেষ থেকে গাছপালা আবার নিউট্রিয়েন্টস নেয়, আবার নতুন গাছপালা জন্মায়, এই যে ইকোসিস্টেম। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইকোসিস্টেম আছে। সুন্দরবন, বান্দরবন, তারপরে তোমার হচ্ছে আফ্রিকার জঙ্গলে, অ্যামাজন জঙ্গলে এক ধরনের ইকোসিস্টেম আছে। এই ইকোসিস্টেমগুলোর মধ্যে যে বৈচিত্র্য, এটাকে বলে ইকোসিস্টেম ডাইভার্সিটি। যেমন ধরো তুমি সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার পাবা, কিন্তু বান্দরবনে যা পাবা না। বান্দরবনে আবার হাতি পাবা, সুন্দরবনে সেটা পাবা না। বুঝাতে পারছি কিনা? তো এই যে ব্যাপারটা, এই ধরনের ডাইভার্সিটিকে বলা হয় ইকোসিস্টেম ডাইভার্সিটি। ক্লিয়ার? আচ্ছা, এদের মধ্যে থেকে জাস্ট 2-3টা কথা আমি তোমাদেরকে একটু বুঝাবো। যেমন ধরো জিনগত বৈচিত্র্যের আর এক নাম হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক ডাইভার্সিটি, আর প্রজাতিগত বৈচিত্র্যের আর এক নাম তুমি একটু লিখে রাখতে পারো, ইন্টার স্পেসিফিক ডাইভার্সিটি। প্রজাতিগতকে বলা হয় ইন্টার স্পেসিফিক অথবা আন্তঃপ্রজাতি বৈচিত্র্য, আন্তঃপ্রজাতি বৈচিত্র্য। একটা হলো দেখো অন্তঃপ্রজাতি, আর হোয়ারাজ আর একটা হচ্ছে আন্তঃপ্রজাতি। একটা অন্তঃপ্রজাতি মানে ইন্ট্রা স্পেসিফিক, INTRA, আর এটার নাম INTER, ইন্টার। তো ইন্ট্রা স্পেসিফিক ডাইভার্সিটি মানে জেনেটিক ডাইভার্সিটিকে বলে ইন্ট্রা স্পেসিফিক ডাইভার্সিটি। মানেটা কি? আমরা তো একটা স্পেসিস, তাই না, হোমোসেপিয়েন্স। তাহলে আমার সাথে তোমার চেহারার যে বৈচিত্র্য, এটা একই প্রজাতির নিজেদের মধ্যে বৈচিত্র্য, এটাকে বলা হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক ডাইভার্সিটি। ঠিক আছে? আর আমাদের প্রজাতির সাথে পাখিদের প্রজাতির যে বৈচিত্র্য, এটাকে বলা হচ্ছে ইন্টার স্পেসিফিক ডাইভার্সিটি। বুঝাইতে পারছে কিনা? তাহলে একটা ইন্ট্রা স্পেসিফিক ডাইভার্সিটি আর একটাকে কি বলা হচ্ছে? ইন্টার স্পেসিফিক ডাইভার্সিটি। তাহলে ইন্টার স্পেসিফিক ডাইভার্সিটিটাকে বলা হয় স্পেসিস ডাইভার্সিটি, আর ইন্ট্রা স্পেসিফিক ডাইভার্সিটিকে বলা হয় জেনেটিক ডাইভার্সিটি। ক্লিয়ার? তারপরে দেখো আবার ভাই একটা কি বলা আছে, একটা ইকোসিস্টেম ডাইভার্সিটির কথা বলা আছে বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের কথা বলা আছে। তো ওই যে বিভিন্ন তৃণভূমি, বনভূমি, তারপরে মরুভূমির মধ্যে যে বৈচিত্র্য, অর্থাৎ একটা গ্রাসল্যান্ডের সাথে একটা ডেজার্টের সাথে একটা ফরেস্টের যে বৈচিত্র্য, এগুলোকে বলা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। ডেজার্টে তুমি এক ধরনের অ্যানিমেল প্ল্যান্ট পাবা, তারপরে তুমি ফরেস্টের মধ্যে এক ধরনের অ্যানিমেল এক ধরনের প্ল্যান্ট পাবা, কি ঠিক না? তাহলে একটার সাথে একটা পার্থক্য আছে না? একটু আবার দেখি। এবার একটু বিজ্ঞানী অ্যারিস্টটল। ঠিক আছে ভাইয়া, বিজ্ঞানী অ্যারিস্টটল, তিনি তাকে বলা হয় বায়োলজির জনক। বলো তো ভাইয়া, বোটানির জনককে? থিওফ্রাস্টাস। জুওলজির জনককে? অ্যারিস্টটল। দুইটা মিলে টোটাল বায়োলজির জনককে? অ্যারিস্টটল। মনে থাকবে, বোটানির জনককে? থিওফ্রাস্টাস। ঠিক আছে? আর বায়োলজির শব্দটার কথা সর্বপ্রথম কে বলেন জানো? ল্যামার্ক। বায়োলজি শব্দটা বলেন হচ্ছে সর্বপ্রথম বিজ্ঞানী ল্যামার্ক, মানে বিজ্ঞানী না, মানে তিনি একজন দার্শনিকও বলা চলে, ল্যামার্ক আর কি। ল্যামার্ক, LAMARC, ল্যামার্ক। তো বিজ্ঞানী অ্যারিস্টটল তিনি প্রাণী জগৎকে দুই ভাগে ভাগ করেন। ঠিক আছে? তিনি প্রাণী জগৎকে কি কি ভাগে ভাগ করেন? বিজ্ঞানী অ্যারিস্টটল তিনি মানে প্রাণী জগৎকে, এনিম্যাল কিংডমকে দুই ভাগে ভাগ করেন। এনিম্যাল কিংডমকে তিনি, এই অ্যানিম্যাল কিংডমের তিনি সর্বপ্রথম ক্লাসিফিকেশন দেন। ঠিক আছে? যদিও তার ক্লাসিফিকেশনটা খুব বেশি গ্রহণযোগ্য ক্লাসিফিকেশন হয় নাই, তারপরেও সেই ক্লাসিফিকেশনটা তিনি দিয়েছিলেন। তিনি অ্যানিম্যাল কিংডমকে তিনি দুইভাবে ক্লাসিফাই করেছিলেন। কি কি ভাগে ক্লাসিফাই করেছিলেন তোমরা জানো? একটা জিনিসকে তিনি বলেছিলেন অ্যানেইমা, আর একটাকে বলেছিলেন ইনেইমা। অ্যানেইমা আর ইনেইমা। অ্যানেইমা কারা? ঠিক আছে, অ্যানেইমা হচ্ছে তিনি মেরুদণ্ডী প্রাণীদের ক্লাসিফাই করেছিলেন। ঠিক আছে? মানে আসলে মেরুদণ্ডী অমেরুদণ্ডীকে ক্লাসিফাই করেছিলেন। অ্যানেইমাকে বলতেছিলেন তিনি এই যে মেরুদণ্ডী প্রাণী, রক্তযুক্ত, লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণী। তিনি ধারণা করতেন সকল মেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল, আর তিনি ধারণা করতেন সকল অমেরুদণ্ডী প্রাণীর রক্ত হচ্ছে সাদা। এটা ভুল ধারণা ছিল, কথাটা কি বুঝছো? বাট তারপরে তো তিনি এটা ক্লাসিফাই করেছিলেন। তো অ্যানেইমা বলতে রক্তবিহীন বোঝাচ্ছে, অর্থাৎ সাদা রক্ত, রক্তবিহীন বা সাদা রক্ত। ঠিক আছে? রক্তবিহীন। ওকে, তো আমরা এই যে অ্যানিম্যাল কিংডম, এইটার মধ্যে দেখো অ্যানেইমা এবং ইনেইমার কথা বলেছেন। কে বলেছেন? বিজ্ঞানী অ্যারিস্টটল। অ্যানেইমা তাকে বলা হয়, মানে এই অ্যানেইমাদেরকেও তিনি বলছিলেন রক্তবিহীন বা সাদা রক্তের প্রাণী, আর ইনেইমা এটা আসলে লাল রক্তের প্রাণী। ঠিক আছে? তার ধারণা ছিল লাল রক্ত বিশিষ্ট সবাই মেরুদণ্ডী।
ঠিক আছে, লাল রক্ত বিশিষ্ট সবাই মেরুদণ্ডী। আবার তিনি ইনেইমাকে আবার দুই ভাগে ভাগ করেছিলেন, বুঝছো? এদিকে খেয়াল করো, তিনি ইনেইমাকে আবার দুই ভাগে ভাগ করেছিলেন। একটাকে নাম দিয়েছিলেন জরায়ুজ, আর একটা নাম দিয়েছেন ডিম্বজ। অর্থাৎ একটা হলো ভিভিপোরাস, পোরাস, আর একটা নাম দিয়েছিলেন ডিম্বজ বা অভিপোরাস, তো ভিভিপোরাস আর অভিপোরাসের মধ্যে পার্থক্যটা কি? তার ধারণা ছিল যে লাল রক্ত বিশিষ্ট যারা, তাদের আবার কারো কারো সন্তান জরায়ুতে থাকতেই জন্ম নেয়, যেমন ধরো মানুষ, গরু, ছাগল। জরায়ু মায়ের ইউটেরাসের মধ্যে এটা সন্তানটা বড় হয়ে তারপরে ডেলিভারি হয়। এটার নাম তিনি দিয়েছিলেন ভিভিপোরাস। ভিভো মানে হচ্ছে দেহ থেকে জন্ম নেয়, আর ওভাম মানে ডিম। কেউ কেউ বা ডিম পারে, যেমন ধরো পাখি, প্লাটিপাস, এরা হলো ডিম পারে। ঠিক আছে, তার ধারণা ছিল এরা হলো ডিম্বজ। তো তিনি সর্বপ্রথম এরকম একটা ক্লাসিফিকেশন করেছিলেন। ঠিক আছে, তবে তার ক্লাসিফিকেশনের মধ্যে অনেক গ্রস মিস্টেক দেখা গেল, অনেক ধরনের। যেমন ধরো মেরুদণ্ডী না, হ্যাঁ, এটার কথা একটু জানবা তোমরা, কারণ এটা যেহেতু আগের বইতে ছিল। দেখো যে ওর বইতে শাওন যে বইটা পড়তেছিল সেই বইটার মধ্যে আছে, এই বইটার মধ্যে আছে, ইংলিশ বইতেও নাই। যেহেতু নাই, এটা একটু লিখে নাও ভাইয়া, সবাই একটু লিখে নাও। এই যে অ্যানিমেল কিংডমকে অ্যারিস্টটল দুই ভাগে ভাগ করেছিলেন, অ্যানেইমা রক্তবিহীন, ইনেইমা লাল রক্তযুক্ত। ইনেইমাকে আবার দুই ভাগে ভাগ করেছেন, ভিভিপোরাস, আর একটা নাম কি অভিপোরাস। দ্রুত 10 সেকেন্ড টাইম। হয়েছে? ওকে, লেখা শেষ। তো ইনেইমাকে জরায়ুজ, ডিম্বজ বা ভিভিপোরাস এবং অভিপোরাস দুই ভাগে ভাগ করা যায়। এবার দেখো প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি কি কি বেসিসের উপরে ভিত্তি করে ক্লাসিফিকেশন করা যায়। মানে 16টা পয়েন্টের উপরে ভিত্তি করে ক্লাসিফিকেশন করছে। এই পয়েন্টগুলো আজকের ক্লাসে আমি যতটুকু পারি একটু তোমাদেরকে বলার চেষ্টা করব। ঠিক আছে, একটু দ্রুত দেখে নাও। বলতেছে দেহের আকারের উপরে ভিত্তি করে। ঠিক আছে, মাইক্রো অ্যানিমেল, ছোট প্রাণীদেরকে বলে মাইক্রো, বড় প্রাণীদেরকে কি বলে ম্যাক্রো। দেখো তো, একটা হাতি, এটা কোন ধরনের অ্যানিমেল, ম্যাক্রো না মাইক্রো? ম্যাক্রো। আর একটা পিঁপড়া, একটা মশা, এটা কি হবে, ম্যাক্রো না মাইক্রো? হ্যাঁ, তোমার মাথা। মশা, পিঁপড়া এগুলোও খালি চোখে দেখা যায়, এগুলোও ম্যাক্রো। ঠিক আছে, এতই যদি সহজ হতো তাহলে আর বলতাম না, বুঝছো? তো মনে রাখবা, যেগুলো খালি চোখে দেখা যায় না, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, যেগুলো তোমার ধরো, বা এগুলো ব্যাকটেরিয়াকে অনেকে অ্যানিমেল বলে না, কিছু কিছু আছে যারা অ্যানিমেল খালি চোখে দেখা যায় না, যে সমস্ত অ্যানিমেল, সেই অ্যানিমেলগুলোকে মাইক্রো। যেমন ধরো প্রোটিস্টান জীবাণু, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় যেগুলো, সেগুলো হলো মাইক্রো, মনে থাকবে। আর যেগুলো মাইক্রোস্কোপ ছাড়াই খালি চোখে দেখা যায় সেগুলো হচ্ছে কি ম্যাক্রো, বুঝছো? হাতি পিঁপড়া কাহিনী করলে হবে না সবসময়। ওকে, তারপরে দেখো সংগঠন মাত্রা বা গ্রেডস অফ অর্গানাইজেশন। এই গ্রেডস অফ অর্গানাইজেশনগুলোর উপরে ভিত্তি করে এটা আবার 3 ধরনের: সেলুলার গ্রেড, সেল টিস্যু গ্রেড, টিস্যু অর্গান গ্রেড, অর্গান সিস্টেম গ্রেড। মনে রাখবা 4টা জিনিস, একটা হচ্ছে সেল, একটা হচ্ছে টিস্যু, একটা হচ্ছে অর্গান, একটা হচ্ছে সিস্টেম। ভাই আমরা কি জানি, অনেকগুলো সেল মিলে একটা কি তৈরি হয়, টিস্যু। একগুচ্ছ কোষ যখন একই জায়গা থেকে উৎপন্ন হয়, একই কাজ করে, তখন এটাকে টিস্যু বলে। অনেকগুলো টিস্যু মিলে কি তৈরি হয়, একটা অর্গান। ঠিক আছে, যেমন ধরো আমাদের চোখ একটা অর্গান, এই চোখের মধ্যে অনেক টাইপের টিস্যু আছে। কালো অংশটা একটা টিস্যু, সাদা অংশটা একটা টিস্যু, ভিতরে রেটিনাটা একটা টিস্যু। আবার রেটিনাগুলো অনেকগুলো কোষ দিয়ে তৈরি হয়েছে না? কথাটাকে বোঝাতে পারছি কিনা? ঠিক আছে, তবে ধরো তাহলে চোখ একটা অর্গান। আবার ধরো ডাইজেস্টিভ সিস্টেম, এটাকে পরিপাক তন্ত্র কেন বলতেছে? ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত পুরাটাই ডাইজেস্টিভ সিস্টেম। এখানে জিহ্বা আলাদা একটা অর্গান, স্টমাক আলাদা একটা অর্গান, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন আলাদা একটা অর্গান। কথাটাকে বুঝতে পারছো? অনেকগুলো অর্গান মিলে কি তৈরি করছে, সিস্টেম। তো তুমি কিছু কিছু অ্যানিমেলের মধ্যে খুঁজলে খালি শুধুমাত্র সেলই পাবা, তাদেরকে বলা হয় সেল গ্রেডের অ্যানিমেল, কোষীয় মাত্রার প্রাণী। ঠিক আছে, কোনো কোনো অ্যানিমেলকে খুঁজলে তুমি কয়েক গুচ্ছ কোষ মিলে একটা টিস্যু পাবা, এদেরকে বলা হয় টিস্যু গ্রেডের অ্যানিমেল। কোনো কোনো অ্যানিমেলের কতগুলো টিস্যু মিলে কি পাবা, অর্গান পাবা, এগুলোকে বলে অর্গান গ্রেডের অ্যানিমেল। অনেকগুলো অর্গান মিলে সিস্টেম পাবা। ঠিক আছে, তো ভাইয়া আমরা এই যে লাস্টের দিকে ক্লাসিফিকেশনে শিখবো, বুঝছো? বা তোমরা ক্লাস 8-9-এও পড়েছো, ওই যে মানে ক্লাস 8-এ পড়েছো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, মনে আছে? তো তোমার এখানে একটু ওই সিরিয়ালটা মনে রাখা দরকার, বুঝছো? এখানে একটা সিরিয়াল করেও মনে রাখা যায়, এটা তোমার সিরিয়ালটা মনে রাখা দরকার।
এই সিরিয়ালটা মনে রাখা তুমি কয়েকটা জিনিস করতে পারো আর কি কি করতে পারো, যেমন ধরো এটা সিরিয়ালটা মনে রাখার টেকনিক হচ্ছে প্রিন্স চার্লস প্লেস, কেন সিরিয়ালটা মনে রাখাচ্ছে একটু পরে বুঝবা। প্লেস নিডলেস মিউজিক অ্যান্ড ইটস কিউকাম্বার। প্রিন্স চার্লস উল্টাপাল্টা গান শোনেন এবং শশা খান। তো প্রিন্স চার্লস উল্টাপাল্টা গান শোনেন এবং শশা খান, জিনিসটা কিরকম? প্রিন্স থেকে হচ্ছে পরিফেরা, চার্লস থেকে নিডারিয়া, প্লেস থেকে প্লাটিহেলমিনথেস, নিডলেস থেকে নেমাটোডা, মিউজিক থেকে মলাস্কা, অ্যান্ড থেকে দুইটা অ্যানিলিডা আর আর্থ্রোপোডা, ইস্ট থেকে একাইনোডার্মাটা, আর কিউকাম্বার থেকে কর্ডাটা। ঠিক আছে, তাহলে প্রিন্স চার্লস প্লেস নিডলেস মিউজিক অ্যান্ড ইটস কিউকাম্বার। বুঝছো? লেখা শেষ। এখন এগুলার মধ্যে ভাইয়া তুমি সিরিয়াল করে মনে রাখতে পারবা। দেখো এগুলার মধ্যে প্রথমটা দেখো ভাইয়া, এই যে পরিফেরা এরা হচ্ছে সেল মাত্রার, এদের থেকে উন্নত হচ্ছে নিডারিয়া, এরা হচ্ছে টিস্যু মাত্রার। এই প্লাটিহেলমিনথেসটার মধ্যে তুমি অর্গান পাবা, এটা হলো অর্গান গ্রেডের অর্গান। আর এই নিডলেস বা নেমাটোডা থেকে শুরু করে এই কর্ডাটা পর্যন্ত এরা সবাই হচ্ছে, এদের মধ্যে তুমি সিস্টেম পাবা, এদের মধ্যে সিস্টেম। লিখছো? খাতায় লিখতে পারো তোমরা। আমি এই সিরিয়ালে কেন লিখলাম এবার বুঝতে পারছো? পরিফেরারা শুধু সেল গ্রেডের অ্যানিমেল, পরিফেরাদের মধ্যে খালি সেল পাওয়া যাবে। নিডারিয়ার মধ্যে অনেকগুলো সেল মিলে কিছু টিস্যু পাওয়া যাবে। প্লাটিহেলমিনথেসের মধ্যে অনেকগুলো টিস্যু মিলে কি পাওয়া যাবে? অর্গান। আর এই যে নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, একানোডার্মাটা, কর্ডাটা, এদের সবার মধ্যে তুমি কি পাওয়া যাবে? সিস্টেম পাওয়া যাবে, তন্ত্র পাওয়া যাবে। হ্যাঁ বলবো, পরিফেরাদের মধ্যে খালি কোষ পাওয়া যাবে। পরিফেরাদের থেকে উন্নত হচ্ছে নিডারিয়া, যত নিচের দিকে আসছে তত উন্নত। নিডারিয়াদের মধ্যে অনেকগুলো কোষ মিলে কি পাওয়া যাবে? অনেকগুলা কোষগুলা মিলে এটাকে টিস্যু পাওয়া যাবে। আবার প্লাটিহেলমিনথেস এদের থেকে আরও উন্নত, প্লাটিহেলমিনথেসের মধ্যে অর্গান বা অঙ্গ পাওয়া যাবে। আর এই নেমাটোডা থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত এদের সবার মধ্যে কি পাওয়া যাবে? অনেকগুলো অর্গান মিলে সিস্টেম পাওয়া যাবে। বুঝছো? তাহলে কি আস্তে আস্তে এটা বোঝা যায় না যে এটা নিচের থেকে আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে উন্নত হয়েছে? তোমাদের এবারও রাজুক কলেজে একটা প্রশ্ন আসছে, বুঝছো? তোমাদেরও আসতে পারে, মাইলস্টোনও শুনো। তো রাজুকের প্রশ্নটা আসছে কি, দুইটা প্রাণীর মধ্যে তুলনা করতে দিছে। সম্ভবত একটা মলাস্কার সাথে, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, মলাস্কার সাথে নেমাটোডা বা নেমাটোডার সাথে প্লাটিহেলমিনথেসের তুলনা করতে দিছে। তাহলে যে কোনো কিছুর সাথে তুলনা করতে দিলে তুমি বলতে পারবা না যে নিচেরটা বেশি উন্নত, উপরেরটা কম উন্নত। খেয়াল করছো? এই যে অনেক ধরনের পয়েন্ট আমরা সামনে এগুলো আরও পড়বো আর কি। ঠিক আছে, যত উপরের দিকে তত অনুন্নত, যত নিচের দিকে তত উন্নত হয়েছে। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? তাহলে কি এই গ্রেডস অফ অর্গানাইজেশন মানেটা কি বুঝছি? আচ্ছা, এবার সামনের দিকে আগাই। তারপর হচ্ছে জীবন পদ্ধতি বা ওয়ে অফ লিভিং। এই লেখা হয়েছে, আগেরগুলো লেখা হয়েছে, তোমরা সবাই লিখছো তো? জীবন পদ্ধতির উপরে ভিত্তি করে, ওয়ে অফ লিভিংয়ের উপরে ভিত্তি করে এরা কয়েক রকমের হইতে পারে। এরা ফ্রি লিভিং, এরা প্যারাসাইট, সিম্বায়ন, কমেন্সাল সবই হইতে পারে। দেখো জীবন পদ্ধতি বলতেছে, ধরো মানুষ কি নিজের খাবার নিজে তৈরি করতে পারে? তাহলে মানুষ কি মানে কি বলে, মানুষ কি মুক্তজীবী না পরজীবী? হ্যাঁ,
মানুষ তো নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তাহলে মানুষ মুক্তজীবী না পরজীবী? মুক্তজীবী। আরে ভাই, আমি তো প্রথম লাইনটা দিছি তোমাদেরকে মাথাটা গুলানোর জন্য, ঠিক আছে? নিজের খাবার তৈরি করতে পারা না পারার সাথে জীবন পদ্ধতির কোনো কাহিনী নাই। তোমাদেরকে মেডিকেলে এরকম একটা প্রশ্ন করে দেবে, ঠিক আছে? একটা লাইন দিয়ে তোমাদের মাথাটা তালগোল পাকাই দেবে, যাতে একদম পরজীবী বলার জন্য লাফায় লাফায় উঠে, ঠিক আছে? আরে ভাই, নিজের খাবার তৈরি করতে পারে কি না পারার উপরে ভিত্তি করে মানুষ পরভোজী, নট পরজীবী, ঠিক আছে? মানুষ হেটেরোট্রপিক, আর গ্রিন প্ল্যান্টটা হলো অটোট্রপিক। গ্রিন প্ল্যান্ট হলো স্বভোজী। ভেরি গুড। তোমার নাম কি জানো? আয়শা। ভেরি গুড আয়শা। তো মানুষ হচ্ছে, এবারে কনফিউজ হওয়া যাবে না, মানুষ জীবন পদ্ধতির উপরে ভিত্তি করে মানুষ হচ্ছে মুক্তজীবী, যে স্বাধীনভাবে একা একা বসবাস করতে পারে। কিন্তু আবার কিছু কিছু আছে পরজীবী, যা আবার অন্য প্রাণীর দেহ ছাড়া, কোনো হোস্ট বডি ছাড়া বাঁচতেই পারে না। মাথার উকুন তুমি যতই খাবার দাবার দিয়ে টেবিলের উপরে রেখে দাও, বাঁচতেই পারবে না, ওই মাথার মধ্যেই থাকতে হবে। এই মানে ফ্যাসিওলা হেপাটিকা বা যকৃত কৃমি, কোনো প্রাণীর যকৃত ছাড়াও বাঁচতেই পারবে না। কথাটাকে বুঝতে পেরেছো? তাহলে বসবাসের জন্য আর একটা হোস্ট বডি দরকার হবে। তাহলে যাদের বসবাসের জন্য হোস্ট বডি দরকার হবে, তারা হচ্ছে পরজীবী। মনে থাকবে? আচ্ছা ভাইয়া, কয়েকদিন আমরা মিথজীবীর কথা পড়লাম না? ওই যে ক্লোরোহাইড্রা ভেরিডিসিমা আর জুওক্লোরেলা, মনে আছে? হ্যাঁ, বিরিখোর হাইড্রা আর যে সিন্ড্রেলা টাইপের জুওক্লোরা পড়ছিলাম, ওদের কথা। তোমরা ছিল না, এতিমের মতো চায় আছে, ক্লাস তো করবা না, তাহলে কেমনে পারবা এই জিনিস, ঠিক আছে? তো শোনো, এখন আমি তোমাদেরকে বলি, ধরো এক ধরনের হাইড্রা আছে, হাইড্রাটা প্রাণী, আর এক ধরনের শৈবাল আছে। এরা একে অপরের সাথে একটা মিলিতভাবে ওরা জীবনযাপন করে। আবার এক ধরনের শৈবাল আছে, এক ধরনের ছত্রাক আছে, এরা মিলিতভাবে জীবনযাপন করে, এদেরকে একত্রে লাইকেন বলে, বুঝছো? এরা সিম্বায়োসিস। যেমন ধরো শৈবাল নিজের খাবার নিজে তৈরি করতে পারে, ঠিক আছে, কিন্তু শৈবাল খাদ্য তৈরি করার জন্য কার্বন ডাইঅক্সাইড লাগবে, আবার খাদ্য তৈরি করার জন্য কিছু নিউট্রিয়েন্টস লাগবে ফটোসিনথেসিস করার জন্য, তাই না? ওইটা কে দিবে? হাইড্রা দিবে। হাইড্রা ওই যে বাইরের মাংসশী, হাইড্রা কার্বন ডাইঅক্সাইডও ছাড়ে, আর হাইড্রা হচ্ছে কি ছাড়ে? হাইড্রা কিছু ওই যে নিউট্রিয়েন্টস বর্জ্য পদার্থ হিসেবে ছাড়ে। এটা দিয়ে শৈবাল, তার শৈবালের উপকার হচ্ছে হাইড্রার সাথে থাকলে এগুলো পাইতেছে। আবার শৈবাল খাদ্য তৈরি করতেছে, হাইড্রার আবার মেলা খাবার লাগে, তো হাইড্রা বাইরে থেকেও কিছু খায়, আবার শৈবাল যে খাদ্যটা তৈরি করতেছে সেখান থেকেও খায়। আবার হাইড্রার বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে, সেই অক্সিজেনটা দেয় হচ্ছে শৈবাল। কথাটাকে বুঝছো তো? তাহলে দুইজন একে অপরকে উপকার করছে। এই ধরনের বোথ সাইডের ভালোবাসার মাথরে যখন এরা থাকে, ঠিক আছে, তখন এদেরকে বলে মানে এদেরকে বলে সিম্বায়োসিস। কি বলে এদেরকে? সিম্বায়োসিস বা মিথজীবী প্রাণী, ঠিক আছে? দুটি ভিন্ন প্রজাতির প্রাণী পারস্পরিক সহযোগিতা এবং সাহচর্যের ফলে উভয়ই একে অপরের দ্বারা উপকৃত হয়। যেমন ধরো ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা আর জুওক্লোরেলা, এটার কথা তোমাদের ওই হাইড্রা চ্যাপ্টারে দেওয়া আছে, দেখেছো? ওই যে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা আর জুওক্লোরেলা, এরা মিথজীবী প্রাণী। আর একটাকে বলতেছে সহজীবী প্রাণী। ভাইয়া, সহজীবী কথাটা মানেটা কি জানো? মিথজীবীর মধ্যে হচ্ছে বোথ সাইডেড ভালোবাসা, ঠিক আছে? আর সহজীবী মানে হচ্ছে মানে লাভও নাই লসও নাই, একসাথে আছে, বুঝছো? মানে ভালোবাসা নাই, একসাথে আছে, এরকম। হ্যাঁ, সিচুয়েশনশিপ। ও সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সিচুয়েশনশিপ বলে এটাকে? আমি তো এগুলো বুঝি না ভাই, এগুলো আমি। আচ্ছা দেখো, তো বলতেছে দুটি ভিন্ন প্রজাতির প্রাণী একত্রে বসবাস করে, কিন্তু কেউ কাউকে দ্বারা উপকৃত না হইলেও আবার কেউ ক্ষতিও করে না আর কি, আছে, থাক, ফ্রেন্ড জোন, ঠিক আছে? তো এটাকে কি বলে? সহজীবী প্রাণী, বুঝছো? যেমন ধরো রেমোরা নামক চোষক মাছ শার্ক বা অন্য মাছের দেহে সংযুক্ত থেকে সহজীবিতা প্রদর্শন করে, কেউ কাউকে ক্ষতিও করে না, আবার আছে একসাথে। কি খুশিটা হইতেছে মনে, মুখের মধ্যে হাত দিয়ে হাসতেছে, ভাইয়া সব পড়া তো এরকম এরকম হলে তো ভালোই হতো নাকি? আচ্ছা চলো আমরা ক্লিভেজ বা ভ্রূণীয় বিকাশ এখানে একটু চলে আসি। আসলে ক্লিভেজ কি জিনিস? ক্লিভেজ মানে হচ্ছে ভাইয়া, যখন একটা প্রাণী, তোমাদেরকে এখান থেকে একটা ছবি দেখায়, যখন একটা প্রাণী দেখো, এই ধরো এটা শুক্রাণু আর ডিম্বাণু মায়ের শরীরে বলে মিলিত হয়ে একটা জাইগোট সৃষ্টি করছে, বুঝছো? এই জাইগোটটা সৃষ্টি করার পরে একটা কোষ থেকে দুইটা থেকে চারটা কোষ হয় না? তারপর আস্তে 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 এটা বড় হয়। তো যখনই এরকম একটা কোষের মাঝখান থেকে বিভাজন হবে, এটা কোষের মধ্যে একটা খাস সৃষ্টি হবে, বুঝছো? এই খাসটাকে বলা হয় ক্লিভেজ। এই খাসটাকে কি বলা হয়? ক্লিভেজ, ঠিক আছে? এটা গভীর ক্ষত সৃষ্টি হয়, এই গভীর খাসটাকে বলা হয় ক্লিভেজ। মনে থাকবে কথাটা? তাহলে এই যে গভীর খাস, এই খাসটাকে বলা হয় ক্লিভেজ, ঠিক আছে? তাহলে এটাকে বলে প্রথম ক্লিভেজ, এটাকে কি বলে? দ্বিতীয় ক্লিভেজ, ঠিক আছে? এই যে গভীর খাস, একটা কোষ থেকে দুইটা থেকে চারটা থেকে আটটা, এটাকে বলে মরুলা। তারপরে দেখো একটা নিডেড ফুটবলার, ফাঁপা ফুটবলের মতো, এই জিনিসটাকে কি বলে? ব্লাস্টুলা। তারপরে গ্যাস্ট্রুলা। তো এরকমভাবে সৃষ্টি হয় আর কি। তো প্রথমে এই জিনিসটাকে বলে ক্লিভেজ। এই ক্লিভেজের উপরে ভিত্তি করে আবার এদেরকে ভাগ করা যায়, বুঝছো? তো ক্লিভেজের উপরে ভিত্তি করে ভাগ করা যায়। প্রথমে বলতেছে একটা অনির্ধারিত ক্লিভেজ, আর একটা বলছে নির্ধারিত ক্লিভেজ, ইনডিটারমিনেট ক্লিভেজ, ঠিক আছে? অনির্দিষ্ট ক্লিভেজ।
মানে হচ্ছে প্রাথমিক ধাপে প্রতিটি কোষ এক একটি সম্পূর্ণ ভ্রূণ সৃষ্টি করে। তোমরা কি শুনেছো যে দেখেছো টুইন হয় না, টুইন বেবি হয়। টুইন বেবি কিভাবে হয় তোমাদেরকে বলি, এটা দেখলে বুঝতে পারবা। টুইন বেবি মনে করো ধরো একটা কোষ, মানে আইডেন্টিক্যাল টুইন যেটা বলছি, টুইন দুইভাবে হতে পারে। মায়ের তো দুই পাশে দুইটা ওভারি থাকে, এই একটা ওভারি আর দুইটা ওভারি, দুই পাশে দুইটা ওভারি যদি একসাথে নিষিক্ত হয়ে যায় তখনও টুইন হয়, কিন্তু দেখতে একরকম হয় না, এটা বলে নন আইডেন্টিক্যাল টুইন। ঠিক আছে, এটার চান্সেস খুব কম, এটা বেশি হয় না, সাধারণত আইডেন্টিক্যাল টুইন বেশি হয়। একটা ওভারি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়েছে, ঠিক আছে, জাইগোটটা, এই জাইগোট একটা কোষ থেকে দুইটা কোষ ভাগ হয়ে গেছে। আচ্ছা দেখো তো ভাগ হয়ে কেটে দুইজন দুই দিক থেকে চলে গেছে নাকি দুইজন পাশাপাশি আছে? পাশাপাশি, সে দুইটা থেকে পরবর্তীতে চারটা হয়েছে না? কিন্তু যদি এমন হয়তো দুইজন ভাগ হয়ে রাগ করে একজন আরেকজনের ছেড়ে চলে যেত, তাহলে কি হতো জানো? তাহলে এইটা থেকে কমপ্লিটলি আর একটা বেবি হইতো, এটা থেকে কমপ্লিটলি আর একটা বেবি হইতো। ঠিক আছে, এটা নির্ভর করে কোন ধরনের ক্লিভেজ হবে তার উপরে। যদি ক্লিভেজটা ইনডিটারমিনেট ক্লিভেজ হয়, অর্থাৎ কমপ্লিট ভাগ হয়, মানে কমপ্লিটলি দুইটা স্বাধীন সত্তা হয়ে যায়, তখন এটাকে কি বলা হবে? তখন আইডেন্টিক্যাল টুইন সৃষ্টি হবে। এই কোষ থেকে কমপ্লিট আর একটা বেবি হবে, এই কোষ থেকে আর একটা বেবি হবে। আর এখানে যে ক্লিভেজটা হয়েছে এটার নাম ডিটারমিনেট ক্লিভেজ, অর্থাৎ এরা ভাগ হয়নি, আলাদা করে নাই আর কি, কমপ্লিটলি আলাদা করে নাই। ঠিক আছে, আমি কথাটা কি বুঝাতে পারছি? তাহলে কমপ্লিটলি ভাগ করে যদি আলাদা, মায়ের শরীরের মধ্যে হঠাৎ করে এরকম হয়ে যেতে পারে। ঠিক আছে, তাই কোনো মায়ের ক্ষেত্রে হঠাৎ করে টুইন হয়, ইচ্ছা করে সে টুইন নিতে পারবে না, এটা আল্লাহ যদি চায় এরকম হঠাৎ করে হয়ে যেতে পারে। বুঝাতে পারছি কিনা? তাহলে আমি যদি এখানে তোমাদেরকে একটু বোঝাই যে এই আইডেন্টিক্যাল আর নন, মানে কি বলে ক্লিভেজের ক্ষেত্রে তোমাদের বইয়ের মধ্যে বলতেছে অনির্ধারিত ক্লিভেজ বা অনির্দিষ্ট ক্লিভেজ। যদি টুইন, এটা হলো টুইন সৃষ্টিকারী, ইনডিটারমিনেটটা হচ্ছে টুইন সৃষ্টিকারী ক্লিভেজ। যদি ভ্রূণীয় পরিস্ফুটনের প্রাথমিক ধাপে উৎপন্ন প্রতিটি কোষ এক একটি সম্পূর্ণ ভ্রূণ সৃষ্টির ক্ষমতা ধারণ করে, কমপ্লিটলি দুইটাই একটা আলাদা আলাদা হয়ে যায়, ঠিক আছে, প্রতিটি সম্পূর্ণ, তাহলে এটা টুইন সৃষ্টিকারী ক্লিভেজ। আর যদি নির্ধারিত ক্লিভেজটা সেরকম যদি না হয়, তাহলে সেটা হলো ডিটারমিনেট ক্লিভেজ। মনে থাকবে কথাটা, চিনলেই আমরা। আবার দেখো বিভাজন তলের উপরে ভিত্তি করে, এই যে ধরো মানে এই ডিভিশন যে হইতেছে, ডিভিশন সারফেসের উপরে ভিত্তি করে এটা আবার কয়েক ধরনের হতে পারে। যেমন ধরো রেডিয়াল ক্লিভেজ, বায়োল্যাটারাল ক্লিভেজ, তারপরে দেখো স্পাইরাল ক্লিভেজ। তো কিরকম রেডিয়াল ক্লিভেজ মানে কি? মানে রেডিয়াল মানে হচ্ছে ওরিও মানে একটা সিলিন্ডারের মতো, এমনভাবে ক্লিভেজ হবে যে কমপ্লিটলি প্রাণীটা একটা সিলিন্ডারের মতো সৃষ্টি হবে। ঠিক আছে, এই ধরনের ক্লিভেজকে কি বলে? এটা হলো মানে ওরিও ক্লিভেজ। যেমন ধরো তোমার একটা ফড়িং, এটা একটা সিলিন্ডারের মতো অনেক সময় হয়ে যায়। ঠিক আছে, এদের ক্ষেত্রে সিলিন্ডারের মতো ক্লিভেজ সৃষ্টি করে। আবার মানুষের ক্ষেত্রে ক্লিভেজ হলে বায়োল্যাটারাল ক্লিভেজ, কর্ডাটা পড়বে সবাই সমান দুই ভাগে ভাগ করার একটা ক্লিভেজ। দেখো এদিকেও যতগুলো আছে এদিকেও ততগুলো আছে, কিন্তু সিলিন্ডারের মতো হয়নি। ঠিক আছে, তাহলে এটাকে বলে বায়োল্যাটারাল ক্লিভেজ। রেডিয়াল মানে হচ্ছে সিলিন্ডারের মতো শেপ হবে আর কি। ঠিক আছে, একটা ঘাস ফড়িং, একটা ফড়িংটি যে এরকম সিলিন্ডারের মতো অনেক সময় বডি মনে হয় না। ঠিক আছে, তো এই আর্থ্রোপোডা প্রাণীদের এরকম সিলিন্ডারের মতো ক্লিভেজ, মানে ক্লিভেজ বা বিভাজনটা এমনভাবে হবে যে ও আস্তে আস্তে সেল ডিভিশনটা হবে, ফাইনালি ও সিলিন্ডারের মতো হয়ে যাবে। আর বায়োল্যাটারাল ক্লিভেজ বলতে ক্লিভেজটা এমনভাবে হবে, ওই ক্লিভেজ হইতে হইতে ও মানুষের মতো সমদ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের মতো একটা প্রতিসাম্য তৈরি করবে আর কি। সর্পিলাকার ক্লিভেজ বা স্পাইরাল ক্লিভেজ কীরকম? সাপের মতো আঁকা বাঁকা ক্লিভেজ। ঠিক আছে, কোনো ঠিক ঠিকানা নাই, একদিকে একটু বেশি আরেকদিকে কম। শামুকের ক্লিভেজ, এই যে অ্যানিলিডা, মলাস্কা পর্বের প্রাণীদের ক্ষেত্রে এই ধরনের ক্লিভেজ হয়, কোনো ঠিক ঠিকানা নাই আর কি। ঠিক আছে, এই উল্টাপাল্টা টাইপের ক্লিভেজ হয়। তারপরে দেখো জার্ম লেয়ারের উপরে ভিত্তি করে এদেরকে ভাগ করা যায়। ঠিক আছে, প্রাণীদেরকে ভাগ করা যায় জার্ম লেয়ারের উপরে ভিত্তি করে দ্বিভ্রূণস্তরী আর ত্রিভ্রূণস্তরী, ডিপ্লোব্লাস্টিক আর ট্রিপ্লোব্লাস্টিক। ভ্রূণস্তর কথাটা মানেটা কি? তোমাদেরকে ঠান্ডা লাগতেছে? এসি কি অফ করে দিব না কমাই দিব? আচ্ছা কমাই দিলাম। তো মানব ভ্রূণের পরিস্ফুটনের উপরে ভিত্তি করে এরা কয় ধরনের আছে তোমরা দেখো এখানে খেয়াল করে। এই যে ধরো একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32, এরকমভাবে। তারপর ফাপা ফুটবল, নিরেট ফুটবলের মতো। তারপর এরকমভাবে একটা ভাগ হইলো, খেয়াল করছো? এরকম যে ভাগটা হইলো, এই ভাগটার মধ্যে দেখো 3টা লেয়ার আছে। বাইরের লেয়ারটাকে বলে একটোডাম, মাঝের লেয়ারটাকে বলে মেসোডাম, ভিতরের লেয়ারটাকে কি বলে? এন্ডোডাম। এই ভ্রূণ অবস্থায় 3টা লেয়ারে ভাগ হয়েছে না? এই পরবর্তীতে একটোডাম থেকে এই আস্তে আস্তে বেবিটা যখন বড় হবে, এই একটোডাম থেকে ত্বক, চোখ, চুল, নখ তৈরি হবে। মেসোডাম থেকে কিছু লেয়ার, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, এন্ডোডাম থেকে কিছু লেয়ার, এগুলো তৈরি হবে। তো এই যে ভ্রূণ অবস্থায় যে 3টা লেয়ারে ভাগ হয়েছিল, এটাকে বলে ভ্রূণস্তর বা এমব্রায়োনিক লেয়ার বা জার্ম লেয়ার। ঠিক আছে, তো কিছু প্রাণীদের ভ্রূণ অবস্থায় 2টা লেয়ার হয়, কিছু প্রাণীদের ভ্রূণ অবস্থায় 3টা লেয়ার হয়। তো যাদের ভ্রূণ অবস্থায় 2টা লেয়ার থাকে তারা দ্বিভ্রূণস্তরী। বলো তো একটা দ্বিভ্রূণস্তরের এক্সাম্পল দাও তো, কয়দিন আগে পড়াইছি। হাইড্রা, ভেরি গুড, হাইড্রা দ্বিভ্রূণস্তরী প্রাণী। নিডারিয়া পর্বে সবাই দ্বিভ্রূণস্তরী। আর ওই যে আমি একটা সিরিয়াল লিখলাম না একটু আগে, তো
তো নিডারিয়া পর্ব যদি দ্বিভ্রূণস্তরী হয়, নিডারিয়া পর থেকে প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে কর্ডাটারা সবাই ত্রিভ্রূণস্তরী। আর নিডারিয়ার আগে পরিফেরাতে কোনো ভ্রূণস্তরই নাই। বুঝছো সিরিয়ালটা কেন পড়াইছি? অনেক ক্ষেত্রে এগুলো মিলে যাবে। বুঝছো, পরিফেরাদের কোনো লেয়ারই নাই, কোনো স্তরই নাই। নিডারিয়ারা দ্বিভ্রূণস্তরী বা ডিপ্লোব্লাস্টিক, আর নিডারিয়ার পরে প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে একদম কর্ডাটা পর্যন্ত সবাই তিন ভ্রূণস্তরী প্রাণী। বুঝছো? বুঝছো কিনা কি বলছি? সবাইকে বুঝছো? ক্লিয়ার? তাহলে এই মানে ভ্রূণস্তরী প্রাণী। আচ্ছা, আমরা এই মানে দ্বিস্তরী ত্রিস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক টিপ্লোব্লাস্টিক এই জিনিসগুলো সম্পর্কে বুঝলাম, এই জিনিসগুলো সম্পর্কে জানলাম। তো ভাই দ্বিস্তরী প্রাণীদের মধ্যে দেখো যে নিডারিয়া পর্বের প্রাণীরা যেমন দ্বিস্তরী হাইড্রা, মেডিকেল অ্যাডমিশন 1920 সালে আসছে। আর এখানে কি বলতেছে ত্রিভ্রূণস্তরী, ওই যে দেখুন প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত সবাই ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক। ঠিক আছে, যাদের একটোডাম, এন্ডোডাম, মেসোডাম সবই থাকে। মনে থাকবে? তাহলে দ্বিস্তরের সাথে ত্রিস্তরের পার্থক্য পড়ে ফেলবা, দুইটা স্তর, এটা তিনটা স্তর। ওকে, এবার দেখো প্রতিসাম্যতার উপরে ভিত্তি করে। প্রতিসাম্য মানেটা কি? মাঝখান থেকে কেটে সমান কয় ভাগে ভাগ করা যায় তার উপরে ভিত্তি করে এটাকে বলে প্রতিসাম্য। ঠিক আছে, যেমন প্রথমে বলতেছে গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্য মানে যারা ফুটবলের মতো। কিসের মতো? ফুটবলের মতো। তাহলে ফুটবলের মতো হচ্ছে মানে এটা একটা ফুটবলকে যেদিক থেকে কাটো তুমি সমান দুই ভাগে ভাগ করতে পারবা না? তাহলে এদেরকে বলে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল বা গোলীয় প্রতিসাম্য। ঠিক আছে, এটা মনে রাখার টেকনিক তুমি এভাবে মনে রাখতে পারো, ভোর হলো দিয়ে। ঠিক আছে, এগুলো এক্সাম্পলগুলো 5 স্টার ইম্পর্টেন্ট। লিখে রাখো যে ভোর হলো দিয়ে মনে রাখতে পারো, ভোর হলো। ঠিক আছে, ভোর হলো দিয়ে মনে রাখতে পারো। ভোর হলো থেকে কি কি আছে চলো তোমাদেরকে একটু পড়া দেখাই দিই। তাহলে ভোর হলের ভতে হচ্ছে ভলভক্স, এই যে ভলভক্স গ্লোবেটর। রতে হচ্ছে রেডিওলারিয়া, আর হলো থেকে হচ্ছে হেলিওজোয়া। ঠিক আছে, তাহলে গোলীয় প্রতিসাম্য মনে রাখার টেকনিক হচ্ছে ভোর হলো, ভিও আর ভোর, এইচও এলো, ভোল হলো। এটা পরীক্ষায় খুব আসে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় খুব আসে। বুঝছো? খায়রুল, এটা কি চলতেছে? না, আমি একবার বন্ধ করছিলাম, বন্ধ করে আবার ওপেন করছি। না, কানেক্ট আছে। শিওর? তো ওরীয় প্রতিসাম্য, ওরীয় প্রতিসাম্যর মধ্যে কি কি আছে বলো তো ভাইয়া? ওরীয় প্রতিসাম্যর মধ্যে মনে রাখার টেকনিক হচ্ছে সির জলে হাইড্রা। সির জলে হাইড্রা, ওরীয় প্রতিসাম্য। ওরীয় প্রতিসাম্য আগে মানে বোঝায়নি। ওরীয় মানে হচ্ছে এটাকে বলে রেডিয়ালি সিমেট্রিক্যাল। একটু আগে বলতেছিলাম না, এটা যারা সিলিন্ডারের মতো দেখতে তাদেরকে যত ভাগে সমান দুই ভাগে ভাগ করা যায়। দেখো সিলিন্ডারগুলোকে তো এদিক থেকে কাটলেও সমান দুই ভাগ, এদিক থেকে কাটলেও সমান দুই ভাগ, এদিক থেকেও কাটলেও সমান দুই ভাগ। ঠিক আছে, তাহলে যারা সিলিন্ডারের মতো তাদেরকে বলা হয় ওরীয় প্রতিসাম্য। এটা মনে রাখার টেকনিক সির জলে হাইড্রা। সি থেকে হচ্ছে সি অ্যানিমন, সি থেকে হচ্ছে সি অ্যানিমন। ঠিক আছে, জলে থেকে হচ্ছে জেলিফিশ, আর হাইড্রা থেকে তো হাইড্রা নিজেই। ঠিক আছে, সি অ্যানিমন, জলে থেকে জেলিফিশ, আর হাইড্রা থেকে হাইড্রা নিজেই। তাহলে ওরীয় প্রতিসাম্য মনে রাখার টেকনিক হচ্ছে সির জলে হাইড্রা। সির জলে হাইড্রা লিখছি। সি অ্যানিমন, জলে থেকে জেলিফিশ, আর হাইড্রা থেকে হাইড্রা নিজেই। লিখছো? লিখছো? আগাবো সামনে। তারপরে দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের মধ্যে, এই দ্বিঅরীয় প্রতিসাম্যের মধ্যে, ঠিক আছে, দ্বিঅরীয় প্রতিসাম্যের মধ্যে শুধুমাত্র টিনোফোরা আর সিলোপ্লানা, সব সি দিয়ে। দ্বিঅরীয় প্রতিসাম্য মনে রাখার টেকনিক হচ্ছে খালি সি। সি থেকে হচ্ছে একটা টিনোফোরা আর হলো সিলোপ্লানা। ঠিক আছে, দ্বিঅরীয় প্রতিসাম্য মানে বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল। বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল মানে কীরকম? ধরো সাপোজ এই যে কলমটা দাও,
হ্যাঁ কলমটা দাও আমাকে। মনে করো এই যে দুইটা কলম একসাথে আছে, ঠিক আছে, দুইটা কলম একসাথে, এটাকে আমি বাইল্যাটারাল মানে এই কি বলতে পারি, এটা হচ্ছে একটা হলো অরীয় প্রতিসাম্য আর একটা দ্বি অরীয় প্রতিসাম্য। দ্বি অরীয় প্রতিসাম্য মানে একটা সিলিন্ডার একা থাকলে এটা অরীয় প্রতিসাম্য বা রেডিয়ালি সিমেট্রিক্যাল, আর দুইটা সিলিন্ডার যদি একসাথে থাকে এটাকে বলে দ্বি অরীয় প্রতিসাম্য বা বাই রেডিয়ালি সিমেট্রিক্যাল। এটারে মাঝখান থেকে কাটলে সমান দুই ভাগে ভাগ হয়, এটারে এইভাবে কাটলে সমান দুই ভাগে ভাগ হয়, কথাটা কি বুঝছো তো? কিন্তু একটা সিলিন্ডারকে তো তুমি যে কোনো দিক থেকে কাটলে সমান দুই ভাগে ভাগ হয়, তাই না? তাহলে শুধু সিলিন্ড্রিক্যাল আর বাই রেডিয়ালি সিলিন্ড্রিক্যাল দুটার মধ্যে পার্থক্য আছে। মানে শুধু রেডিয়াল আর বাই রেডিয়াল দুটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আমার কথাটা কি বুঝাইতে পারছি কিনা? ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, তো আমরা যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে ভাইয়া দেখো এবার দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের মধ্যে যে প্রজাপতি, ব্যাঙ, মানুষ, এগুলো তো এমনি বোঝানো যায়। মানুষ বাইলেটারালি সিমেট্রিক্যাল না? বাইলেটারালি সিমেট্রিক্যাল, মাঝখান থেকে কাটলে সমান দুই ভাগে ভাগ হয় না? প্রজাপতি, ব্যাঙ যেগুলো এক্সাম্পলে দেওয়া থাকে এগুলো তো এমনি চেনা যায়। ব্যাংকে মাঝখান থেকে কাটলে সমান দুই ভাগে ভাগ করা যায় না? ঠিক আছে, তাহলে এটা মুখস্থ করার টেকনিক নাই। অপ্রতিসাম্য বা সিমেট্রিক্যাল মনে রাখার টেকনিক হলো শ্বাস, ভুল বানানে শ্বাস, শামুক আর স্পঞ্জ, শামুক আর স্পঞ্জ, ঠিক আছে, শামুক আর স্পঞ্জ, SPONG, স্পঞ্জ। শামুক মানে হচ্ছে তোমার স্নেল, স্নেল, স্নেল অ্যান্ড স্পঞ্জ, স্নেল আর স্পঞ্জ। তো ইংলিশ ভার্সন S দিয়ে মনে রাখতে পারো, স্নেল আর স্পঞ্জ। ঠিক আছে, তাহলে এই প্রতিসাম্যতার কথাগুলো পড়া হয়ে গেল। সামনে আগাই, এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে বলতেছে খণ্ডকায়ন। খণ্ডকায়নের উপরে ভিত্তি করে এরা কয় ধরনের আছে? দেখো ভাইয়া, খণ্ডকায়ন অনেক ধরনের। একটা হলো সমখণ্ডক বা হোমোনোমাস মেটামেয়ার, আর একটা হলো অসমখণ্ডক বা একটা হলো হেটেরোনোমাস মেটামেয়ার। ঠিক আছে, তো তুমি এই যে তুমি বললা যে এটা তুমি লিখছিলা মার্ক দিয়ে দিছে, তাই গতকালকে বললা না? আচ্ছা ঠিক আছে। তো খণ্ডকায়ন কি জিনিস দেখো ভাইয়া, একটা ঘাস ফড়িংয়ের দেহটা দেখো অনেকগুলো খণ্ড 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 আছে, দেখছো? এই বডিটা খণ্ড খণ্ড না? এই অ্যানিলিডা আর্থ্রোপোডার দেহটা এরকম খণ্ড খণ্ড আছে, পার্ট পার্ট, সেগমেন্ট সেগমেন্ট। ঠিক আছে, অ্যানিলিডার দেহটা তোমরা কখনো এরকম ওই যে এক ধরনের কেঁচো দেখছো যাদের দেহটায় যে এরকম এরকম খণ্ড 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 থাকে, ঠিক আছে? হ্যাঁ, তো এটাকে কি বলে? মেটামের, খণ্ডকণ। আর কারো কারো ক্ষেত্রে খণ্ডগুলো সমান সমান, প্রত্যেকটা খণ্ড সমান সমান। যাদের খণ্ডগুলো সমান সমান সেগুলোকে বলে হোমোনোমাস মেটামেয়ার। হোমোনোমাস মানে সেম সেম বা সমখণ্ডক। আর কারোর কোন এক একটা খণ্ডক এক এক রকম। যেমন ধরো ঘাস ফড়িংয়ের এই খণ্ডকটা এক শেপের, আবার এই খণ্ডকটা সাইজে একটু বড়, কথাটা কি বুঝছো তো? তাহলে এটাকে বলে অসমখণ্ডক বা হেটেরোনোমাস মেটামেয়ার। হেটেরো মানে নট সেম, হেটেরো মানে নট সেম, নট সেম। আর হোমো মানে হচ্ছে সেম, হোমো মানে হচ্ছে সেম। ঠিক আছে, তাহলে একটা হলো সেম সেম শেপের খণ্ডক আর একটা হচ্ছে নট সেম শেপের খণ্ডক। ঠিক আছে, তাহলে একটা হোমোনোমাস মেটামেয়ার আর একটা নাম কি? হেটেরোনোমাস মেটামেয়ার। বুঝছি? সবাই কি ক্লিয়ার? তাহলে হোমোনোমাস মেটামেয়ারের এক্সাম্পল কে? কেঁচোর খণ্ডক। আর এই মানে হেটেরোনোমাস পতঙ্গ, পতঙ্গ মানে হলো ইনসেক্ট, ইনসেক্ট। আর এটা কেঁচো মানে ওয়ার্ম। ঠিক আছে, এগুলোর এক্সাম্পল তোমাদের বইয়ের মধ্যে আছে। তারপরে দেখো অঞ্চলায়ন। অঞ্চলায়ন মানে ট্যাগমাটাইজেশন। ঠিক আছে, ট্যাগমাটা মানে কি? দেখো এদের দেহটা এই হেড, এই যে থোরাক্স, অ্যাবডোমেন তিনটা ভাগে ভাগ করা হয়েছে না? মস্তক, বক্ষ, উদর তিন ভাগে ভাগ করা হয়েছে। তো এটাকে বলে ট্যাগমাটা। প্রত্যেকটাকে বলে এক একটা অঞ্চল বা ট্যাগমাটা। ঠিক আছে, তিনটা অঞ্চলে ভাগ করা হয়েছে, এটাকে বলা হয় ট্যাগমাটাইজেশন। বুঝছো? তিনটা অঞ্চলে ভাগ করা হয়েছে, হেড, থোরাক্স, আবার কি অ্যাবডোমেন। মস্তক, বক্ষ এবং উদর তিনটা ভাগে ভাগ করা হয়েছে, হয়েছে না? তো হেড, থোরাক্স, অ্যাবডোমেন এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে, অঞ্চল বা ট্যাগমাটাইজেশন। তাহলে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদেহে বাহ্যিকভাবে খণ্ডকায়িত হইলেও এদের ক্ষেত্রে এরকম মানে বাইরের থেকে দেখেই বোঝা যায় তিনটা আলাদা আলাদা অঞ্চল আছে, হেড, থোরাক্স, অ্যাবডোমেন। এটাকে বলে ট্যাগমাটাইজেশন। এবার দেখো বলে উপাঙ্গ। উপাঙ্গ কি জিনিস? অ্যাপেন্ডেজেস। এই যে ঘাস ফড়িংয়ের দেখো এই যে মাথার দেখে কি এন্টেনা টেন্টেনা আছে না? এটা কি দেহের পার্ট না, এটা দেহ থেকে একটু বাইরের জিনিস। তো এই যে এগুলো আর্থ্রোপোডাদের অ্যান্টেনা বা স্টাইল, মলাস্কাদের ক্ষেত্রে পোডিয়া বা পা, মাছের ক্ষেত্রে পাখনা, পতঙ্গ এবং পাখিতে ডানা। ঠিক আছে, আর আমাদের ক্ষেত্রে পা, হাত পা। এটা আমাদের মেইন বডির অংশ না। দেখো তুমি একটা মানুষের হাত পা কেটে ফেললেও এটা মানুষ বেঁচে থাকে, তুমি মানুষের বুক কেটে ফেলেও মরে যাবে, আছে না? আমরা এটাকে বলি অ্যাম্পুটেশন করা, হাত পা কেটে ফেলে দিই কোনো কোনো মানুষের, যেহেতু এটা মেইন দেহের পার্ট না, এটা অ্যাপেন্ডেজ। বুঝছো?
কেটে ফেললে এগুলো বাঁচবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটু সমস্যা তো আছে, কোনো সমস্যা নেই কথাটা ঠিক না, সমস্যা তো আছেই, বাট বেঁচে থাকবে আর কি। ঠিক আছে, আমার কথা কি বুঝছো? কিন্তু মানুষ মনে করো ফোনটা কেড়ে নিলে সে আর বাঁচতে পারবে না। কিন্তু আমি তোমার এটা কেড়ে নিব এখন, বুঝছো? কি মানে কারে রিপ্লাই দিচ্ছ ভাই বলো তো? হ্যাঁ, ফেস্টে বসে তুমি এখানে কি রিপ্লাই দিচ্ছ? কমেন্ট করতেছো প্রোগ্রাম কেমন হচ্ছে, তো ফেস্টে যাইতা। ও রে সর্বনাশ ভাইয়া, ভুল হয়ে গেছে। কয়টা থেকে পড়া? তো এখানে তো 6টা বাজতে অনেক দেরি। তোমার বাসায় 1 নাম্বার রোডে লাভ দিলে চলে যাওয়া যায়, আরো 5 মিনিট বসো। তো দেখো প্রান্তিকতা বা পোলারিটি, তো পোলারিটির মধ্যে কি কি আছে দেখো ভাইয়া, এদের প্রান্তিকতার মধ্যে দেখো কতগুলা প্রান্ত আছে। একটা হলো এন্টেরিয়র এন্ড, পোস্টেরিয়র এন্ড, ডরসাল এন্ড, ভেন্ট্রাল এন্ড, ল্যাটারাল এন্ড। যে কোনো কিছুর অনেকগুলা প্রান্ত আছে, যেমন একটা ছবিতে তোমাদের এই প্রান্তগুলো দেওয়া আছে। দেখো ভাইয়া, এই যে এর সামনের দিকের এই প্রান্তটাকে কি বলে? সম্মুখ প্রান্ত। পিছনের দিকের প্রান্তটাকে কি বলে? পোস্টেরিয়র বা পশ্চাৎ প্রান্ত। এটা হলো এন্টেরিয়র এন্ড, এটা পোস্টেরিয়র এন্ড। এর পিঠের দিকের প্রান্তটাকে কি বলে জানো? ডরসাল এন্ড বা পৃষ্ঠীয় প্রান্ত। আর বুকের দিকের প্রান্তটাকে বলে ভেন্ট্রাল এন্ড বা অঙ্কীয় প্রান্ত। আর পাশের দিকের প্রান্তকে ল্যাটারাল এন্ড বলে। এখন এদের ক্ষেত্রে প্রায় 5টা এন্ড আছে, কিন্তু মানুষের ক্ষেত্রে 3টা এন্ড। এই সম্মুখ আর বক্ষীয় প্রান্ত একই দিকে, মাথা মানে সম্মুখ এন্টেরিয়র আর ভেন্ট্রাল একই দিকে, আর পোস্টেরিয়র আর ডরসাল একই দিকে, আর এটা হলো ল্যাটারাল, বুঝছো? আর এদের ক্ষেত্রে 5টা প্রান্ত আছে, এন্টেরিয়র একটা, পোস্টেরিয়র একটা, ডরসাল একটা, ভেন্ট্রাল একটা, ল্যাটারাল একটা। মনে থাকবে কথাটা? চিন্তা করছি, বুঝছি? বলো তো ভাই, বুকের প্রান্তটাকে ইংলিশে কি বলে, ডরসাল না ভেন্ট্রাল? কি শুনলা তুমি? বলো ভেন্ট্রাল। বুকের দিকেরটা ভেন্ট্রাল না পিঠের দিকেরটা ভেন্ট্রাল? বুকের দিকেরটা ভেন্ট্রাল। বক্ষীয় প্রান্তটাকে বলে, বাংলায় তো জিজ্ঞেস করবে না তোমাকে মেডিকেলে। বুকের দিকেরটা ভেন্ট্রাল, মনে রাখবা, ভ বুকেরটা ভেন্ট্রাল, ঠিক আছে? তাহলে পিঠেরটা কি হবে? ডরসাল। বুকেরটা ভেন্ট্রাল, তাহলে পিঠেরটা কি হবে? ডরসাল। আর কখনো যেন ভুল না হয়, এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? তারপরে দেখো ভাই, সিলোমের উপরে ভিত্তি করে এটাকে কয় ভাগে ভাগ করা যায়, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, এই সিলোম থেকে শুরু করে আমরা এটা নেক্সট ক্লাসে পড়বো আর কি, ঠিক আছে ভাইয়ারা? তো আজকে তোমরা এই ক্লাসটা শুরু করলা। শোনো, এই যে যারা মানে আসতে পারবে না নেক্সট ক্লাসে, তোমার কি আগামী পরশুদিন কলেজে ক্লাস থাকবে বিকাল টাইমে? পরশুদিন এই বিকাল টাইমে কলেজে ক্লাস কার কার থাকবে? তোমারও থাকবে ভাই। এই ক্লাসটা এই জন্য আমরা রেকর্ড করছি, ঠিক আছে? এই বাকি অংশগুলো তোমরা এই রেকর্ডেড ভিডিওগুলো দেখবা আর কি, ডিমার্সের টেলিগ্রাম গ্রুপে দিব, বুঝো নাই কি বলছি? ঠিক আছে, বাকিগুলো এরকম দেখবা। আর 4:30 করে এখন ক্লাস হবে।